আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ না জানো? আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। সিদ্দিক রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মৌ আছে, সালাম দিয়েছে। বন্যা বলছে আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, লামিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ একটু জানো তো? সুমাইয়া সালাম দিয়েছে। আদিবা আদিবা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমাকে দেখতে পাচ্ছ তো ভাই, শুনতে পাচ্ছ? কি অবস্থা স্যার, কেমন অবস্থা, কি অবস্থা স্যার, কেমন থাকলেন মানে কি? আচ্ছা। সাকিবা বলছে স্যার পিডিএফ ডাউনলোড হয় না কেন? কেন পিডিএফ ডাউনলোড হবে না? তুমি গুগল ড্রাইভে গিয়ে সেখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করলে করবা। যদি কেউ অন্য তোমার বন্ধুবান্ধব থাকে তাদের থেকে হেল্প নাও, যদি করতে না পারো তুমি। জি ভাইয়া সব ঠিকঠাক, ওকে ফাইন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সামগ্রিক আয় ও ব্যয়ের লেকচার 6 আই থিঙ্ক। তো আজকে আমরা যেই বিষয়টা আলোচনা করব, যেখান থেকে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা গত ক্লাসে কতটুকু পড়েছি মনে আছে? হ্যাঁ, আমরা গত ক্লাসে এটা পড়ছিলাম, স্বল্পকালীন ভোগ রেখা, দীর্ঘকালীন ভোগ রেখা, এটা আমরা পড়ছি। একটু বলো তো আমাকে, জানাও তো কতটুকু পড়ছিলাম আমরা, নাকি কতটুকু পড়েছিলাম আমরা গত ক্লাসে? এটা আমাকে বলবা। এই ভোগ অবস্থা থেকে ভোগ রেখাটাকে করছিলাম। দাঁড়াও তো আমি একটু দেখি গত ক্লাসে কি পড়াইছি। ও হ্যাঁ, গত ক্লাসে অর্ধেকের মধ্যে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তাই না? হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি পুরো ক্লাসটা নিতে পারি নাই। আমাদের ক্লাসের মধ্যে আমি শুধুমাত্র ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা, স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা আমরা রাখছি। স্বল্পকালীন ভোগ রেখা এবং দীর্ঘকালীন ভোগ রেখা রাখছি। আমরা আজকে যে প্রশ্নটা সলভ করবো সেটা হচ্ছে এরপর থেকে আমরা পড়বো, এখান থেকে আমরা পড়বো। কেমন প্র্যাকটিস প্রশ্ন এখান থেকে আমরা আজকে সলভ করবো। গত ক্লাসে ততটুকুর মধ্যে কি হয়েছিল, শেষ হয়ে মানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। স্যার আমাদের টেস্ট পরীক্ষা কবে হতে পারে? ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে হতে পারে, আশা করি, আশা রাখছি আর কি। আচ্ছা, চলো তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাসে আলোচনা করব যেটা, সেটা হচ্ছে আচ্ছা, এরপর থেকে আমরা শুরু করবো আজকে, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে এই যে রেখা পর্যন্ত আলোচনা করেছি, স্বল্পকালীন ভোগ রেখা, দীর্ঘকালীন ভোগ রেখা। আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করবো সেটা হচ্ছে প্র্যাকটিস প্রশ্নটা আমরা সলভ করবো। এখানে একটা প্র্যাকটিস প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা আজকে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? সো চলো আমরা এই প্রশ্নটাই সলভ করবো। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটাকে আমাদেরকে এই যে প্রশ্নটা আমরা লিখেছি, এই প্রশ্নটা হুবহু কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেমন আছে তেমন হুবহু থাকতে পারে, এবং হচ্ছে মানে কোয়েশ্চেনগুলো একদম কাছাকাছি থাকতে পারে আর কি, যা আছে। কি হবে, এখানে দেওয়া আছে সি। সি মানে আমরা জানি ভোগ ব্যয় বা কনজাম্পশন এক্সপেন্ডিচার। সি এর মান দেওয়া আছে 100 প্লাস 0.75 ওয়াই, এবং আই এর ভ্যালু দেওয়া আছে। আই মানে কত আছে, যে 100 দেওয়া আছে। জি এর ভ্যালু দেওয়া আছে। আই মানে ইনভেস্টমেন্ট, এবং আই মানে কি ইনভেস্টমেন্ট, জি মানে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এটা ছাড়াও আরও থাকতে পারে, যেমন এক্সপোর্ট থাকতে পারে, এক্সপোর্টের মান মনে করে দিল 10, এবং মনে করো যে ইম্পোর্ট দিল, ইম্পোর্ট মানে হচ্ছে এম এর মান, সেটা মনে করো 5 দিল। এরকম থাকতে পারে, এই জিনিসটাও থাকতে পারে একসাথে এটার সাথে আর কি। অথবা জাস্ট এভাবে এক্সেন দিতে পারে। এক্সেন মানে হচ্ছে নিট রপ্তানি, এক্সেন মনে করো 5 দিয়ে দিল, এরকম হইতে পারে। এক্সেন বলতে এক্স মানে সেমকে বোঝায়। এক্সেন বলতে আমরা এক্স থেকে এম বিয়োগ করলে যেটা পাই সেটাকে আমরা কি বলি, এক্সেন বলে থাকি, তাই না? তো এটা থেকে এটা বিয়োগ করে বিয়োগ ফলটা সরাসরি দেওয়া থাকতে পারে। তাহলে এখানে তিনটা আছে, সি আই জি। এক্সএম এর ভ্যালু হয়তো পরীক্ষায় দেওয়া থাকতে পারে, এরকম কোশ্চেন হইতে পারে। এক্সএম এর ভ্যালুও দেওয়া আছে, এরকম হইতে পারে। এক্সএম এর ভ্যালু দেওয়া না থাকলে, বা এক্স মাইনাস এক্স থেকে এম বিয়োগ করে যে এক্সএন আছে এটা ভ্যালু থাকতে পারে, অথবা এক্স এর মান এম এর মান আলাদা করে থাকতে পারে।
এরকম থাকলেও আমাদের সেম প্রসেস, সেম ভাবে আমাদের অঙ্কটা করতে হবে, একইভাবে আমাদের উত্তর করতে হবে। তো আমরা মনে করি যে এই এক্সামটা এখানে দেওয়া নাই, যদি এই ম্যাথে দেওয়া নাই, আমরা দেওয়া ছাড়া করি, কেমন এইখানে যেভাবে আছে সেভাবে করবো। এক্সেম থাকলে কোন জায়গায় চেঞ্জ হবে সেটা আমি বলে দিব, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে এক্সেম ভ্যালুটা মনে করো এটা দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই, সেম ওয়েতে আমাদের করতে হবে। প্রথমত আমাদের এখানে বলছে যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। ভারসাম্য জাতীয়, এই জাতীয় আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, ওয়াই। তারপরে এখানে ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, আচ্ছা ফাইন। 2 নম্বর বলছে ভারসাম্য ভোগ ব্যয়। ভারসাম্য ভোগ ব্যয় মানে সি এর মান, কার মান বলো, সি এর মান। এই যেখানে একটা সি এর সমীকরণ দেওয়া আছে কিন্তু এক্স্যাক্টলি মানটা দেওয়া নাই, তো মানটা আমাদের বের করতে হবে, সি এর মান। তারপর বলছে সরকারি আয়, বা এখানে সরকারি ব্যয়ও লিখতে পারো বা সরকারি আয়ও লিখতে পারো। সরকারি আয় বা সরকারি ব্যয় 1000 টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে তা তোমাকে দেখাতে বলছে। অর্থাৎ সরকারি ব্যয় মানে এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা আছে, এটা এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি যে ইনকাম, এটাকে যদি সরকারি ব্যয় বা সরকারি ইনকাম একই কথা, এটা যদি আমাদের কি হয় যে 100 একক বৃদ্ধি পেলে, যত আছে তার তুলনায় কত পেলে বলো, 100 একক বৃদ্ধি পেলে, তাহলে আমাদের কি হবে সেটা আমাদেরকে এখানে জানাতে বলছে, ঠিক আছে। আচ্ছা, সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব চলো আমরা দেখি। প্রথমত আমরা ওয়াই এর ভ্যালু বের করার চেষ্টা করবো, এই যে ভারসাম্য জাতীয় নির্ণয় করার চেষ্টা করবো। তো আমরা এখানে করতেছি, আমি তোমাদের দেখাই যে আমরা লিখবো দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে সেটা লিখবো আমরা। দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের কি কি মান দেওয়া আছে একটু দেখো। সি এর মান দেওয়া আছে, সি মানে কত আছে, সি মানে হচ্ছে 100 প্লাস 0.75, 100 প্লাস 0.75 ওয়াই, এটা দেওয়া আছে এক নম্বরে, 100 প্লাস 0.75 ওয়াই। তারপর আই এর ভ্যালু দেওয়া আছে, আই মানে ইনভেস্টমেন্ট, আই মানে ইনভেস্টমেন্ট, আই এর ভ্যালু দেওয়া আছে 100। তারপর আমাদের জি এর ভ্যালু দেওয়া আছে, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, জি এর ভ্যালু, সো সি এর ভ্যালু দেওয়া আছে 200। তাহলে সি এর মান, আই এর মান, জি এর মান, এই তিনটা আমাদের দেওয়া আছে। এক্সেন্ট দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই, জাস্ট সূত্রের মধ্যে এক্সেন্টটা অ্যাড করে দেওয়া, দেন মানটা বসে দেওয়া, এটাই হচ্ছে পার্থক্য, যদি এক্সেন্ট থাকে আর কি। এক্সেন্ট না থাকলে তো কোনো সমস্যা নেই, যেটা আছে সেটা দিয়ে করে দিব। তো আমরা এটা তিনটা পেয়ে গেলাম, সি এর মান, আই এর মান, জি এর মান দেওয়া আছে। এখন আমরা লিখবো যে আমরা জানি, কি লিখবো বলো তো, এটা আমরা 1 নাম্বার করতেছি, কর আনসার করতেছি, বুঝছো, ক নাম্বার উত্তর করতেছি আমরা এটা। ওকে, আমরা লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি যে 3 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে, এখানে 3টা আছে তো, সি প্লাস আই প্লাস জি, তাই আমরা লিখবো 3 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে। আর যদি বলে যে 4 খাত বিশিষ্ট অর্থনীতি, অর্থাৎ এক্স এম যদি থাকে, এখানে যদি এক্স আর এম এর মান দেওয়া থাকতো, তাহলে আমরা সেক্ষেত্রে 4 খাত বিশিষ্ট অর্থনীতি বলতাম, 3 খাত না বলে। তাহলে এখানে আমরা লিখবো আমরা জানি 3 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে, 3 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, যে ওয়াই সমান লিখতে পারো যে সি প্লাস আই প্লাস জি। অর্থাৎ 3 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওয়াই মানে জাতীয় আয় সমান সি প্লাস আই প্লাস জি, এটা হবে 3 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে। যদি 4 খাত হইতো তাহলে এখানে যদি এক্স এম এর ভ্যালু থাকতো, তাহলে এখানে আমরা এটার সাথে কি করতাম, প্লাস এক্স মাইনাস এম এটা লিখতাম। আর যদি এখানে এক্স এম এভাবে আলাদা না থাকে, যদি এরকম এক্স এম থাকতো, এক্স এম এর ভ্যালু থাকতো, তাহলে এখানে আমরা এটার সাথে জাস্ট এখানে এক্সেন্টটা এভাবে কি করে নিতাম, এক্সেন্টটা যোগ করে নিতাম, কেমন। যদি এটাই পার্থক্য, যদি এখানে এক্সেন্ট থাকে তাহলে আমরা এভাবে করে 3 খাত জায়গায় 4 খাত লিখবো, আর কোনো পার্থক্য নাই, আগের মতো প্রসেস সবকিছু এটার মতো করে আমাদেরকে অনেকটা করতে হবে। তাহলে এখানে যেহেতু নাই সেটা আমরা লিখবো না। তারপরে এরপর এখানে মান বসা দিব, সি এর মান, আই এর মান, জি এর মান বসাবো। সি মান এখানে কত আছে, এই যে এখানে লেখা আছে, সি মান হচ্ছে 100, 100 প্লাস 0.75 ওয়াই। আমাদের সি এর মান দেওয়া আছে, সি এর মান আমরা লিখলাম, সি সমান 100 প্লাস 0.75 ওয়াই প্লাস আই এর মান, আই মানে এই যেটা, আই মানে এটা, আই মান হচ্ছে 100 বসালাম, এবং জি এর মান, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে 200, এখানে আমরা 200 বসালাম। তাহলে আমরা এখানে কি করলাম, যে জাস্ট আমরা জানি 3 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে লিখে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, ওই সূত্রটা আমাদের লিখতে হবে। লিখার পর আমরা এখানে ওয়াই এর মান, ওয়াই তো ওয়াই এর জায়গায় আছে, সি এর মান, আই এর মান এবং জি এর মান বসালাম। সি সমান হচ্ছে 100 প্লাস 0.75 ওয়াই, আর আই সমান হচ্ছে 100 এবং জি সমান হচ্ছে 200, এটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা লিখতে পারি ওয়াই সমান
এই জায়গা থেকে আমরা যোগ করে ফেলবো 100 100 200 যোগ করা হবে 400 কত হবে বলো লিখে দিলাম 400 প্লাস 0.75 y লিখে দিলাম 400 প্লাস 0.75 y লিখলাম ঠিক আছে বুঝছো তো না এখানে 100 এখানে 100 এখানে 200 যোগ করা হয় 400 0.75 0.75 y যেমন আছে তেমন লিখে দিলাম এরপরে এই 75 y কে আমরা এই পাশে নিয়ে আসব তো এটা আমরা কিভাবে লিখতে পারি এটা আমরা এভাবে লিখতে পারি যে এই 0.75 যদি এই পাশে আসে তাহলে y এটা এখানে প্লাস ছিল বুঝছো 0.75 y এখানে প্লাস ছিল এই পাশে কি হবে মাইনাস 0.75 y সমান 400 দেখো তো এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো না একটু বলো লেখা বোঝা যাচ্ছে না কই লেখা তো দেখা যাচ্ছে তুমি একটু রেজোলিউশন বাড়ায় নাও তোমার হচ্ছে ইয়াতে এখানে হচ্ছে ভিডিওর উপর ক্লিক করো ক্লিক করলে একটা নিচে হচ্ছে সেটিংসের অপশন পাবা ভিডিওর উপর ক্লিক করলে সেটিংসের অপশন পালে সেখান থেকে গিয়ে 720p করে দাও 720p রেজোলিউশন করে দাও তাহলে দেখবা দেখা যাচ্ছে তো $720p করে দাও তুমি রেজোলিউশনে গিয়ে 720p করে দাও এই ভিডিওর উপর ক্লিক করে একটা সেটিংসের অপশন দেখবা নিচে দিয়ে আসবে ওইটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখবা যে কি লেখা আছে তোমার হচ্ছে কোয়ালিটি লেখা আছে ওই কোয়ালিটির মধ্যে ক্লিক করে 720p করে দাও দেখো তো এই তো বুঝতে পেরেছো না আমি আবার একবার বলছি দেখো সবাই আমরা বার সময় যাতে বের করতে হলে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে যেটা আছে সেটা লিখলাম তিনটা এবং লিখলাম আমরা জানি তিন ঘাত বেশি অর্থনৈতিক ক্ষেত্রে y সমান c প্লাস i প্লাস g তারপর এই c এর মান i এর মান g এর মান আমি এখানে বসিয়ে দিলাম বসানোর পরে আমরা এই 100 এখানে 100 এখানে 200 যোগ করলে হয় 400 লিখলাম যোগ 0.75 বাই 0.75 লিখলাম এরপর আমরা এখানে y লিখে আছি এই 0.75 কে আমরা যদি সমানে এই পাশে নিয়ে আসি যেটা এখানে ছিল প্লাস সমানে এই পাশে আনলে সেটা হয়ে যাবে মাইনাস বুঝছো y মাইনাস 0.75 y সমান 400 হবে এখানে যেখানে ছিল কত তোমার হচ্ছে 400 এখানে আগের মতো আছে এটা আছে যে 0.75 টা আমরা জাস্ট এই পাশে আনলাম সেজন্য এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে যেটা প্লাস ছিল সেটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে এরপর আমরা কি লিখতে পারি এরকম যে এখান থেকে এই জিনিসটা থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে y কমন না এখানে y আছে yটা তুমি কমন নাও এই জিনিসটা ভালো করে খেয়াল করবা y এই দুটো y থেকে আমি যদি y কমন নিই এই পাশে যেখান থেকে y কমন নিয়েছি সেখানে আর কি থাকবে মাথা রাখবা y থেকে y কমন নেওয়া মানে হচ্ছে y কে y দিয়ে ভাগ করা কমন নেওয়া মানে আরেকটা বিষয় হচ্ছে ভাগ করার মতো তো y থেকে y যদি ভাগ করো তুমি y থেকে y কমন নিয়ে ফেললে তাহলে তোমার এখানে আর 1 থাকবে 1 কোন একটা জিনিসকে একটা জিনিস দিয়ে ভাগ করলে ভাগশেষ অলওয়েজ থাকে 1 থাকে তাই না তাহলে এখানে হবে y মানে এখানে 1y কে বোঝানো হয় এক্স্যাক্টলি সো y থেকে y কমন নিলে 1 থাকবে মাইনাস 0.75 y থেকে যদি y কমন নিয়ে ফেলো এখানে 0.75 থাকবে 0.75 এখানে আর থাকবে কেমন সমান 400 দেখো সব বুঝো কিনা আমি আবার বলতেছি এই দুটো জিনিস থেকে আমরা y কমন নিলাম y থেকে y যদি কমন নিয়ে ফেলে এখানে আর 1 থাকবে এই y এর সাথে 1y আছে কিন্তু মাথা রাখতে হবে y মানে হচ্ছে 1y কে বোঝানো হয় এটা যদিও লেখা হয় নাই তো yটা এখানে 1 y থেকে যদি y কমন নিয়ে ফেলে 1 থাকে যে 1টা বলছিলাম উজ্জ্ব আছে সেটা এই 1টা থাকতেছে এই 1টা থেকে 0.75 y থেকে তুমি যদি y কমন নিয়ে ফেলো এই 0.75 যেটা সেটা এখানে লিখলাম লেখার পর আমরা 400 এখানে লিখে দিলাম তাহলে আর কোনো সমস্যা নেই তাই না এরপর কি করবো দেখো এরপরটা আমি এখানে করতেছি উপরে এরপর এখান থেকে আমরা 1 থেকে 0.75 y বাদ দাও বলো সরি 1 থেকে 0.75 বাদ দাও তুমি 1 থেকে মাইনাস 0.75 করবা তাহলে आंसर কি হবে জানো যে 1 থেকে 0.75 যদি বাদ দাও ও 270p করা আছে কই দেখা যাচ্ছে তো আমি তো স্পষ্ট দেখতেছি কেমনে দেখতেছ না তোমরা বোর্ড কি দেখা যাচ্ছে না হ্যাঁ 1 থেকে 0.75 যদি বাদ দাও তাহলে 0.25 আসবে 1 থেকে 0.75 দিলে आंसर হবে 1 থেকে 0.75 দিলে आंसर হবে 0.25 এবং এটা যেহেতু বিয়োগ করে ফেলতেছি আমরা বিয়োগফল যেহেতু হয়ে গেছে এই সংখ্যাটা আমরা আগে লিখব y এর আগে কেমন y সমান পরে লিখব 400
এটা বুঝছো কিনা দেখো, জাস্ট বিয়োগফলটা আমরা y এর আগে লিখতেছি, কেন জানো? কারণ এই যে বিয়োগফলটা আসলে সহগ, y এর সাথে সহগ আকারে থাকবে, তাই সামনে রাখতে হয় সহগটাকে। সেজন্য আমরা এখানে লিখছি কি, সেজন্য আমরা কি লিখছি যে 1 থেকে 0.75 বাদ দিলে 0.25 থাকে, সেই 0.25 লেখার পরে ওয়াইটা আমরা পরে লিখছি। আচ্ছা, এরপর সমান 400 লিখলাম। এরপর কি করতে হবে? এরপর আমরা, হ্যাঁ এরপরে দেখো, এরপর আমরা এখান থেকে ওয়াই রেখে দিব। 0.725টা আমরা এখানে ওয়াই সাথে গুণাকারে আছে, আমরা সেটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তো ওই পাশে পাঠালে সেটা কি হয়ে যাবে জানো? এখানে গুণ ছিল, ওয়াই এর সাথে এটা গুণ ছিল, ওই পাশে গেলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো তুমি 400কে 0.25 দিয়ে ভাগ করলে দেখবা আমাদের আনসার বের হবে যে ওয়াই সমান 1600, আই থিঙ্ক 1600 বের হবে। কেমন? এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু বা জাতীয় আয় এর ভ্যালু বা ভারসাম্য জাতীয় আয়ের ভ্যালু বের হয়েছে। বুঝছো? সবসময় কি প্লাস থাকলে মাইনাস হবে? কোনটা প্লাস থাকলে মাইনাস হবে? কোনটা বলতেছে প্লাস থাকলে মাইনাস হবে? হ্যাঁ, যদি এই পাশে কোনো একটা সংখ্যা প্লাস থাকে, এই পাশে আসলে মাইনাস হবে, আর এখান থেকে যদি ওই পাশে যাই তাহলে আবার কি হয়ে যাবে? আবার প্লাস হয়ে যাবে। অর্থাৎ একটা সমানের, তুমি যদি সমানের এই সমানটা যদি এই পাশে যদি প্লাস থাকে কোনো একটা সংখ্যা, ওই পাশে গেলে সেটা মাইনাস হবে, আর ওই পাশে যদি কি থাকে? মাইনাস থাকে, সেটা এই পাশে কি হবে? প্লাস হয়ে যাবে। আর এই পাশে যদি গুণ থাকে, গুণ আকারে থাকে, ওই পাশে গেলে সেটা ভাগ আকারে হয়ে যাবে, আর ওই পাশে যদি ভাগ থাকে সেটা গুণ আকারে হয়ে যাবে। মানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হবে সমানের এই পাশে ও পাশে। আমরা কি বুঝতে পেরেছি? সবাই একটু বলো তো, বুঝতে পেরেছো কিনা? ওকে, তাহলে আমরা এখানে y এর মান মানে ভারসাম্য জাতীয় বের করছি। তাহলে এখানে লিখতে পারি আমরা ভারসাম্য, ভারসাম্য লিখতে পারি আমার সাথে, ভারসাম্য জাতীয় আয়। জাতীয় আয় কত টাকা? ভারসাম্য জাতীয় আয় কত? ভারসাম্য জাতীয় আয় হচ্ছে y সমান আমরা বলতে পারি কত? ভারসাম্য জাতীয় আয় y সমান আমরা লিখতে পারি সেটা হচ্ছে 1600। এটা আমরা করে ফেললাম 3 নাম্বারটা। কেমন? সরি, 1 নাম্বার প্রশ্ন উত্তর করে আছি আমরা, 1 নাম্বার প্রশ্ন এই যে এটা করছি, ভারসাম্য জাতীয় আয় মানে y এর ভ্যালু আমরা বের করছি। কেমন? তো এখানে যদি xn থাকতো তাহলে কি পার্থক্য হইতে বলো তো? xn থাকলে পার্থক্যটা হচ্ছে জাস্ট এখানে এই সূত্রটার জায়গায় এখানে প্লাস xn থাকতো এবং সংখ্যাটা এখানে বসা দিতাম, যোগ বিয়োগ করে যেমন আসতো আগের মতো করতাম। ঠিক আছে? জাস্ট xn থাকলে এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। দুই নম্বর বলছে ভারসাম্য ভোগ ব্যয় নির্ণয় করো। তো ভোগ ব্যয় নির্ণয় করতে হলে তোমাকে এই সমীকরণটার মধ্যে y এর ভ্যালু বসাতে হবে, তখন তুমি ভারসাম্য ভোগ ব্যয় বের করতে হবে। এখানে আমি করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে খ নাম্বার ম্যাথ। তো এই ম্যাথের মধ্যে আমরা এখানে y এর ভ্যালু কিন্তু পেয়ে গেছিলাম। দেখো এই y এর ভ্যালু 100। তাহলে এখানে আমরা y এর মান আমরা এখানে c তে বসিয়ে পাই, y এর মান c তে বসিয়ে পাই। তাহলে এখানে আমরা c মান হচ্ছে এটাতে বসাবো। তো কি লিখতে পাবো? c সমান 100 প্লাস 0.75। এখানে আমরা ওই y এর জায়গায়, যেখানে y ছিল সেই জায়গায় আমরা ওই 1600 বসিয়ে দিব। y এর ভ্যালু যে 1600 পাইছি কতে, সেই 1600 আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে 1600 হলো। কেমন? তাহলে আজকে কি হবে? c সমান এখানে হবে 100 প্লাস 0.75 ইন্টু 1600 মান হচ্ছে এটা 1200 হবে। তাহলে এটা যদি বলি তাহলে c সমান 100 সাথে এই 1200 যোগ করলে আনসার হবে 1300। তো এটা হচ্ছে আমাদের c এর মান বা ভোগ ব্যয়ের মান। কেমন? এটা হচ্ছে ভোগ ব্যয় বের হয়েছে। তাহলে এখানে কি লিখতে পারি? ভোগ ব্যয়, আচ্ছা হচ্ছে ভোগ ব্যয় কত হবে? ভোগ ব্যয় c সমান কত হবে? 1300। এটা হচ্ছে আনসার। সহজ না এগুলো একদম? এগুলো কি কঠিন লাগতেছে তোমাদের? তোমাদের কি কঠিন লাগছে এগুলো? একটু বলো তো কঠিন লাগতেছে কিনা?
ওকে, তাহলে আমরা দুইটা করলাম, একটা হচ্ছে জাতীয় আয় বের করেছি এক নম্বরে, 2 নম্বর হচ্ছে ভারসাম্য ভোগ ব্যয় আমরা বের করেছি, 2 নম্বর, দুইটা শেষ। 3 নম্বর আমাদেরকে বলছে সরকারি আয় বা সরকারি ব্যয় বলতে পারে এখানে, মানে এই যে জি এর ভ্যালু বলতেছে, এই জি যেটা আছে এটা যদি এই জি এর ভ্যালু যদি 100 বৃদ্ধি পেলে, মানে যেখানে 200 ছিল সেটার সাথে 100 যোগ হবে, 100 যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে? ভারসাম্য জাতীয় মান হচ্ছে ওয়াই এর মান, এই যে ওয়াই এর ভ্যালু যেটা বের করছি আমরা, সেটার উপর কি প্রভাব পড়বে, সেদিকে বাড়বে না কমবে সেটা বলতেছে। তাহলে আমরা কি করতে হবে এখানে, জাস্ট এখানে আগের মতো এই জিনিসটা আগের মতো লিখতে হবে। 3 নাম্বারে গিয়েও জাস্ট এই যে ভোগ ব্যয় যেটা সরকারি গভর্নমেন্ট এক্সপেন্সেস আছে সেটা 200 সাথে 100 যোগ করতে হবে। কি করতে হবে, যে প্রশ্ন মতে এই দুটো লিখবা, প্রথমে দেওয়া আছে এটা, তারপরে প্রশ্ন মতে সরকারি ব্যয়, ঠিক আছে। তাহলে এখানে চেঞ্জ করতে আসবে, আমি একটু করে দিচ্ছি তোমাদেরকে। চেঞ্জ হচ্ছে এখানে লিখবে এরকম যে এই দুটো লিখে দেওয়া আছে, এটা গ নাম্বার করতেছি আমরা, এটা মুছে দিচ্ছি, কেমন, এটা মুছে দিচ্ছি। তো আমরা লিখবো এরকম যে দেওয়া আছে, এটা গ নাম্বার করতেছি, দেওয়া আছে সেই সময়টাতে এটা, তাহলে লিখবা প্রশ্ন মতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা যেটাকে বলা হয় জি, কেমন, সরকারি ব্যয়, জি এর মান 100 বৃদ্ধি পেলে অথবা সরকারি ব্যয় 100 বৃদ্ধি পেলে এও লিখতে পারো। তাহলে কি হবে যে জি সমান আমরা লিখতে পারি যে 200 যোগ 100, অর্থাৎ আমরা বলতে পারি যে এটা হবে 300। তারপর আগের মতো বসাবো, যে আমরা জানি ত্রিঘাতীয় অর্থনীতির ক্ষেত্রে y সমান c প্লাস i প্লাস g। তাহলে এখানে এই যে জি লেখা লিখছো সেখানে 200 জায়গা কত লিখবে, এখন এই জায়গায় তখন 200 জায়গা তো হবে, এখানে 300 লিখতে হবে, বুঝছো, এটা হবে 300। তো 300 হলে এখানে হয়ে যাবে, তাহলে এখানে 100, এখানে 100, এখানে 300, এটা হয়ে যাবে 500, এই জায়গায় তোমার 500 হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে এটা আমি 500 করে দিচ্ছি, তখন এখানে 500 হয়ে যাবে, যে এখানে ছিল এখানে যে এখানে 300 করে দিচ্ছি, এটা কত হবে 500 হবে, আর 500 হলে এখানে হবে 500, তারপর এগুলো আগের মতোই থাকবে, এখানে হবে 500, এখানে কত হবে 500 হবে, এই যে লাস্টে এখানে 500কে 0.25 দিয়ে ভাগ করতে হবে, তখন এখানে আনসারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে আনসারটা আসবে হচ্ছে 2000 নাকি, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে 2000 যদি আসে তাহলে এখানে এটুকু আনসার কিন্তু হবে না, এটুকু কিন্তু আনসার হয় নাই, আনসার আরো বাকি আছে। আনসার কি বাকি আছে, আনসার হচ্ছে যেটা বের হইছে সেটার সাথে তোমার তুলনা করতে হবে। কি তুলনা করবা, যে এখন আমাদের ওয়াই এর ভ্যালু বের হইছে কত, সরি 200 বলতেছি, 2000, ওয়াই এর ভ্যালু বের হইছে কত, এখন 2000 বের হইছে ওয়াই এর ভ্যালু, আগে ছিল কত 1600। তাহলে এখানে তোমাকে এখানে বলছে ভারসাম্য জাতীয়ের উপর কি প্রভাব পড়বে, কি প্রভাব বলছে, তার মানে এখানে ভারসাম্য জাতীয় বাড়ছে না কমছে সেটা তোমাকে দেখাইতে হবে। তুমি এখানে বলবা যে যদি সরকারি ব্যয় 200 থেকে 300 করা হয় তাহলে সেক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে, এখানে যে 2000 আছে তাহলে ভারসাম্য জাতীয় বৃদ্ধি পাবে, কেমন বৃদ্ধি পাবে, 2000, এখন যেটা পাইছে সেটা 2000, তো সেক্ষেত্রে তুমি 1600 লিখো, 1600 বিয়োগ দাও, তাহলে আমরা বলতে পারি যে ভারসাম্য জাতীয় আয় 400 একক, কত একক, 400 একক বৃদ্ধি পাবে, বুঝছো, এটা হচ্ছে মূল আনসার, 400 একক যে বৃদ্ধি পাবে এটা হচ্ছে মূল আনসার, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? স্যার একটু আবার বোঝাই দেন। তুমি কি এখন আসছো ক্লাসে? নূর হোসেন, তুমি কি এখন এসেছো?
আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আশা করি। তাহলে এখানে পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন, যে কোনো মান চেঞ্জ করতে বলতে পারে 4 নম্বরে গিয়ে। মনে করো তোমাকে বলছে জি এর ভ্যালু 100 বৃদ্ধি করলে, অথবা আই এর ভ্যালু তুমি যদি বৃদ্ধি করো, অথবা এটা তো করার সি এর মধ্যে সাধারণত বলো না, অথবা এক্সএম থাকলে সেক্ষেত্রে এক্সএম এর মধ্যে ভ্যালু কোন সময় চেঞ্জ করতে বলে তখন বলতে পারে। সো এক্সএম থাকলে জাস্ট এখানে সূত্রটার মধ্যে জাস্ট সি জি এর পরে কি হবে প্লাস এক্স মাইনাস এম ব্র্যাকেট দিয়ে থাকে, ওইটাই তোমাকে লিখতে হবে, আর কোনো সমস্যা নাই। আগের মধ্যে সব কাজ ঠিকমতো করতে হবে। তাহলে এখানে এই ধরনের প্রশ্ন আমরা সলভ করতে পারবো কিনা? পারবো। আচ্ছা, এই সমীকরণ থেকে মনে করো এখানে যে তোমার ম্যাথ আছে, এই ম্যাথ থেকে মনে করো 3 নম্বরে আমাদেরকে ভারসাম্য জাতীয় বের করতে বলছে, এটা কেমন এগুলো থেকে 4 নাম্বার গিয়ে মনে করো আমাকে বলছে যে 4 নম্বরে তোমাকে প্রশ্ন করলো যে তুমি 4 নাম্বার করো, যেখানে তুমি এই যে ভোগ সমীকরণ, এই ভোগ সমীকরণ থেকে ভোগ রেখা আঁকবা, ভোগ রেখা অঙ্কন করা, যেটা আমি গত ক্লাসে তোমাদেরকে পড়াইছি, ঠিক আছে না? এই ভোগ সমীকরণ থেকে ভোগ রেখা আঁকবো। তোমরা কি পারবা ভোগ রেখা আঁকতে? এই ভোগ সমীকরণ থেকে ভোগ রেখা আঁকতে পারবা? একটু বলো তো, ভোগ সমীকরণ থেকে ভোগ রেখা আঁকতে পারবা? এই ভোগ সমীকরণ থেকে ভোগ রেখা আঁকতে পারবা? আমরা গত ক্লাসে পড়িয়েছি ভোগ সমীকরণ থেকে ভোগ রেখা, পড়িয়েছি না? এই অধ্যায় থেকে কোন ধরনের ম্যাথ বেশি আছে? এই যে এখন যেটা পড়ালাম এগুলো আসবে আর কি ম্যাথ। এখন যেটা পড়াইছি এটা ম্যাথ আসবে। অথবা গত ক্লাসে আমরা যে আগের ক্লাসগুলোতে আমরা যে জিএনপি জিডিপি বের করছিলাম, সূত্র দেখাইছিলাম, ওই সূত্রগুলো দিয়ে ম্যাথ আসবে। তুমি ইয়ার কোশ্চেন বের করো, তোমার হচ্ছে বিগত সালের যে প্রশ্ন আছে, প্রশ্ন ব্যাংক থাকলে বইয়ের মধ্যে সেগুলো একটু দেখো, দেখলেই তুমি আইডিয়া করতে পারবা কোন ধরনের প্রশ্ন আসতেছে, সেটা তুমি দেখলে বুঝতে পারবা। ওই জিনিসগুলো দেখলে হবে একটু। তাহলে আমরা এখান থেকে ভোগ রেখা আসলে ভোগ রেখা আশা করে রাখতে পারবো। আমরা কি করতে হবে এখানে ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মানও বের করে মিনিমাম তিনটা মান বের করবা। যেমন ওয়াই সমান 0 হলে সি এর মান কত, ওয়াই সমান 100 হলে সি এর সমান কত, ওয়াই সমান 200 হলে সি এর সমান কত বের করে দেন তুমি কি করবে একটা চিত্র আঁকবো। অথবা ওয়াই সমান 0 হলে সি এর মান, ওয়াই সমান 50 হলে সি এর মান, ওয়াই সমান 100 হলে সি এর মান বের করে তুমি একটা কি করবা সূচি করবা। দেন সেই সূচিতে কি আঁকবা চিত্র আঁকবা, যেটা আমি গত ক্লাসে করাইছি। যারা লেকচারটা দেখো নাই গত ক্লাসটা, আরেকটু দেখান, আরেকটু কেমনে দেখাবো বলো আমাকে বোঝাও। যেটা আমি গত ক্লাসে দেখাইছি অলরেডি, সেটা আর কি দেখাবো? দেখানোর কিছু আছে? তুমি ক্লাসটা কি করছো আমাকে বলো তো একটু। সিদ্দিক আমাকে বলো, তুমি ক্লাসটা করছো গত ক্লাসটা? অনেস্টলি বলো, জাস্ট আমি তোমাকে কিছু বলবো না। তোমাকে বলো তো তুমি ক্লাসটা করছো না গত ক্লাসটা? তুমি গত ক্লাস করছো? ক্লাস করো না তোমরা, এটা হচ্ছে তোমাদের মূল সমস্যা। তোমরা যদি ক্লাস করতে তাহলে এত সমস্যা কখনোই হইতো না, বা না বোঝার কোনো ওয়ে নাই। বাট তোমাদের ক্লাস তোই করো না, তোমরা ক্লাস না করলে করতে করো। এটা কি এমন একটা জিনিস যে তুমি স্বপ্নের মধ্যে ঘুমাচ্ছ, মানে স্বপ্নের মধ্যে তোমার ওহি আসছে, তোমার সবগুলো মুখস্থ হয়ে গেছে, এরকম কিছু? পড়াশোনা কি এরকম কিছু? একটু বলো সিদ্দিক, আমাকে একটু বলো, তুমি গত ক্লাস করছিলা? এই যে গত ক্লাস করো না, তো গত ক্লাস না করলে তোমাকে আমি কেমনে বোঝাবো? গত ক্লাসের মধ্যে আমি তো সব সুন্দর করে আস্তে আস্তে করে বোঝা দিচ্ছি, তোমাকে গত ক্লাসটা করতে হবে না? মাঝখানে একদিন তুমি ক্লাস করলে কি বুঝতে পারবা? এই চাপটা কি তোমার কাছে সহজ মনে হবে? জীবনেও না। তোমাকে সিরিয়ালি ক্লাসগুলো করতে হবে, সুন্দর করে ক্লাসগুলো করতে হবে, তখনই তুমি ভালো বুঝতে পারবে। তবুও একবার তুমি যেহেতু বলেই ফেলছো, আমি একবার তবু দেখাই দিই। দেখো, যদি পরীক্ষা বলে যে এখান থেকে এই ভোগ সমীকরণ থেকে একটা ভোগ রেখা অঙ্কন করো, তাহলে কেমন করবা? আমরা এখানে লিখবো দেওয়া আছে, আমার মতো করে লিখবা দেওয়া আছে। মনে করো এটা আমরা গ নাম্বার করতেছি, তো আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? এই যেটা সি সমান যেটা আছে সেটাই 100 প্লাস 0.75y। ঠিক আছে, একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট না করলে তাহলে কেমন হবে? আমি তো ক্লাসে সব একদম ধরে ধরে বোঝা দিচ্ছি, তুমি যদি 1 ঘন্টা সময় দিয়ে আমরা ক্লাসটা করতেই না পারবো তাহলে কেমন হইলো? তাই না? কষ্ট, তোমরা টাকা দিয়ে কোর্সে ভর্তি হইছো না, তো টাকা দিয়ে কোর্সে ভর্তি হইছো, তারপর অবশ্যই তোমাকে ক্লাসগুলো করতে হবে, তাই তো? আচ্ছা, তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে সি সমান 100 প্লাস 0.75। এখানে আমরা লিখবো কি ওয়াই এর বিভিন্ন মানের জন্য, কেমন? ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মান, ওয়াই এর মানের জন্য সি এর মান কি করি? সি এর মান নির্ণয় করি। ওয়াই এর মানের জন্য সি এর মান কি করবো? আমরা এখন নির্ণয় করব। তাহলে চলো আমরা দেখি। আমরা এখানে মনে করো ওয়াই সমান, ওয়াই মানে হচ্ছে এই যে এটার ভ্যালু আমরা সমান 0 হলে, প্রথমে আমরা 0 লিখলাম। মনে করো ওয়াই সমান 0 হলে এই সি এর ভ্যালু বের করবো। সি সমান 100 প্লাস 0.75 ইন্টু এখানে 0 বসালাম, তাহলে আনসার হবে সি সমান 100 প্লাস, এটা গুণ করলে হবে 0, অর্থাৎ সি সমান হচ্ছে 100 হবে। এটা করছি ওয়াই ভ্যালু 0,
এভাবে করে ওয়াই এর ভ্যালু আমরা মনে করো 50 বসালাম, 50 না 100 বসাই, আচ্ছা 100 বসালাম। 100 হলে ওয়াই সমান 100 হলে তোমার ইচ্ছে অনুযায়ী ধরতে পারবা, সমস্যা নাই। সি সমান আমরা বলতে পারি সি সমান 100 প্লাস 0.75 ইন্টু, এখানে 0 জায়গায় এখন আমরা কত বসাবো, 100 বসাবো, যেখানে 0 বসেছি সেখানে 100 বসাবো। তাহলে সি সমান 100 প্লাস এর সাথে গুণ করলে আনসার হয় 75, 100 সাথে 0.75 গুণ আনসার হয় 75। তার মানে হচ্ছে, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে সি সমান 175 লিখবো আমরা। ওকে, তাহলে ওয়াই এর ভ্যালু, তার ওয়াই সমান 0 হলে সি সমান 100, ওয়াই সমান 100 হলে সি এর ভ্যালু হচ্ছে 175। এভাবে করে ওয়াই এর ভ্যালু 100 জায়গায় কত বসাবো, 200 বসাই, সি এর ভ্যালু বের করার পর একটা সূচি করবা। সূচিটা কেমন হবে, সূচিটা এরকম যে ওয়াই এর ভ্যালু মানের জন্য সি এর মান, ঠিক আছে, আই যেটাকে আমরা বলি ওয়াই, এবং এখানে ভোগ ব্যয়, ভোগ যেটাকে আমরা বলি সি, যেটাকে আমরা সি বলি। তাহলে এখানে 2টা 3টা হবে, 3টা করবো, মিনিমাম 3টা করবো। তাহলে এখানে 0 হলে ওয়াই এর ভ্যালু 0 হলে সি এর ভ্যালু হচ্ছে 100, ওয়াই এর ভ্যালু 100 হলে সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু হবে 175, 175। তারপর ওয়াই এর ভ্যালু যদি 100 জায়গায় 200 লেখো, তাহলে এখানে 100 জায়গায় 200 হলে এটা হবে কত, এটা হবে তোমার 714, 150, এটা 250, এটা হবে, এটা হবে 250, বুঝছো? তো করার পর মানে ওয়াই ভ্যালু 200 বসালে এটা টোটাল হবে 250। তাহলে টোটাল এখন তুমি যদি একটা চিত্র আঁকো, তাহলে চিত্রের মধ্যে ওয়াই এর মান ভূমি অক্ষ হবে এবং ভোগের মান হচ্ছে লম্ব অক্ষ হবে। করার পর তুমি চিত্র আঁকো। গত ক্লাসটা করবা, যারা গত ক্লাসটা করেনি তারা পারবে না। সামনে পরীক্ষা থাকায় ক্লাস করতে পারছি না। আচ্ছা যাই হোক, ক্লাসগুলো তো রেকর্ডেড থাকবে, তোমরা অবশ্যই রেকর্ড ক্লাসগুলো কি করবা, সুন্দর করে সিরিয়ালে দেখতে হবে। স্যার আমি চাইতেছি যে আমার এক্সাম হোক বাট হবে না, মানে কি আমার এক্সাম হোক বা হবে না, এটা কি বলতেছো? একটু পরপর সিগন্যাল চলে যাচ্ছে, কই চলতেছে তো, আমার তো চলতেছে, তোমাদের কই সিগন্যাল ডিস্টার্ব করতেছে বলতেছো তোমাদের? আচ্ছা, তাহলে আমরা আশা করি পারবো পরীক্ষা আসলে এই ধরনের প্রশ্ন। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং পরীক্ষা এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। এরপর চলো, এরপর আমরা এই আমরা বলেছি আমরা হচ্ছে কি কি আলোচনা করছিলাম, এই যে আমাদের মূল জায়গা ছিল এখানে আমরা উৎপাদন সামগ্রিক ব্যয় নিয়ে কথা বলছিলাম। এখানের মধ্যে আমাদের প্রথম যেটা ছিল সামগ্রিক ব্যয়ের মধ্যে সিআইজি, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তার মধ্যে আমরা প্রথমটা সি সম্পর্কে আমরা কমপ্লিট জেনেছি গত ক্লাসে, এবং আজকের ক্লাসে আমরা এটা সম্পর্কে ম্যাথও করেছি। এখন আমরা আই সম্পর্কে জানবো। আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বলি বিনিয়োগ ব্যয়, বুঝছো? তো ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তোমরা যদি গত ক্লাসগুলো রিসিভ না করো তাহলে তোমরা কম বুঝতে পারবে। আমার কথাগুলো তোমাদের কাছে অনেক কঠিন মনে হবে, মনে হবে যে স্যার এত কঠিন করে পড়াচ্ছেন কেন, স্যার মনে হয় ভালো পড়াতে জানেন, এরকম মনে হবে। আসলে তোমরা ক্লাস করো নাই, ঠিক আছে? ক্লাস যদি ঠিক মতো সিরিয়ালি করো তাহলে আমার কথাগুলো ভালো করে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে আই মানে কি, আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়। সো চলো আমরা এই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সম্পর্কে জানবো। এগুলো আমরা গত ক্লাসে অনেক বলেছি, আই মানে কি অনেক বলেছি না অনেক ক্লাসগুলোতে, গত ক্লাসগুলোতে। আচ্ছা, সো চলো আমরা এই বিনিয়োগ ব্যয় সম্পর্কে আমরা জানবো, যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয়। তো এখানে সংজ্ঞা দেওয়া আছে শুরুতে, বিনিয়োগ বলছে মূলধনী দ্রব্যের জন্য যে ব্যয় হয় তার পরিমাণকে বিনিয়োগ বলে। কি বলছে? তার পরিমাণকে বিনিয়োগ বলে, অর্থাৎ মূলধনী দ্রব্যের জন্য যে ব্যয় হয়। যেমন আমি মনে করি এই যে প্যানেল যেখানে তোমরা ক্লাস করতেছো, এই প্যানেলটা মনে করো আমরা হচ্ছে ক্রয় করেছিলাম মনে করো যে 4 লক্ষ টাকা দিয়ে, তাই না? তো এটাকে আমরা বলি একটা বিনিয়োগ করা, কেমন? তাহলে মূলধনী দ্রব্য এটা একটা, এটার জন্য আমরা যে ব্যয় করি সেটাকে আমরা বলে থাকি যে বিনিয়োগ ব্যয়। ওকে,
তাহলে এখানে বলছে কি মূলধনী দ্রব্যের জন্য যে ব্যয় হয় তার পরিমাণকে আমরা বলি বিনিয়োগ ব্যয় বলি। ওকে, তারপরে চলে আসি, বলছে বিনিয়োগ দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে পরিকল্পিত বিনিয়োগ, অর্থাৎ যেটা একটা পরিকল্পনা মাফিক বিনিয়োগটা করা হয় সেটাকে আমরা বলি পরিকল্পিত বিনিয়োগ। আর অপরিকল্পিত বিনিয়োগ হচ্ছে যে বিনিয়োগটা পরিকল্পনা ছাড়াই করা হয়। তাহলে বিনিয়োগ কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর পরিকল্পিত বিনিয়োগ, দুই নম্বর হচ্ছে অপরিকল্পিত বিনিয়োগ। ওকে, এরপর দেখো আয়ের উপর ভিত্তি করে বিনিয়োগ আবার দুই প্রকার। ইনকামের উপর, মানুষের যে ইনকাম বা আয় সেটার উপর ভিত্তি করে বিনিয়োগটা কয় প্রকার বলেছে? দুই প্রকার বলেছে। এক নম্বর হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, আর একটা হচ্ছে পরোচিত বিনিয়োগ। তাহলে কি বলছে? আয়ের উপর ভিত্তি করে, মানে মানুষের ইনকামের উপর ভিত্তি করে বিনিয়োগটা হচ্ছে দুই প্রকারের, স্বয়ংভূত বিনিয়োগ আর হচ্ছে কি বলো? পরোচিত বিনিয়োগ। ওকে, তো স্বয়ংভূত বিনিয়োগ আর পরোচিত বিনিয়োগ কি সেটা আমি তোমাদেরকে, সিগন্যাল মনে হয় একটু ডিস্টার্ব করতেছে না আজকে? সিগন্যাল কেন ডিস্টার্ব করতেছে আমি তো বুঝলাম না। এখন কি ডিস্টার্ব করতেছে? বারবার ডিস্টার্ব করতেছে। ওই লিঙ্ক 3 চলতেছে না? এটা ঠিক করা নেই? দেখছিল লাইন আসতেছে এখন? হ্যাঁ, চলতেছে না যেটা, সুইচ করে দাও তো। আচ্ছা, আচ্ছা এখন একটু আমাকে জানাও তো এখন ঠিকঠাক আছে কিনা, একটু জানাও তো। এখন কি ঠিক আছে? নেট কি এখন ঠিক আছে? আচ্ছা কাজ করি, আমরা এটা আর না পড়ি আজকে, আমি এটা নেক্সট ক্লাসে দেখাই দিব, কেমন? একটু নেট ডিস্টার্ব করতেছে আমাদের আজকে। আসলে কি বলতাম যে বিদ্যুৎ সমস্যা না নেট সমস্যা, মানে কি একটা অবস্থা আছে দুনিয়াদারি, বুঝছো? সো আমরা হচ্ছে এটা, আচ্ছা নেক্সট ক্লাসে পড়ি, সমস্যা নেই সমস্যা নেই। নেক্সট ক্লাসে এটা আমি দেখাই দিব, নেক্সট ক্লাসে পড়লে বেটার হয়, ঠিক আছে? নেক্সট এরপর আরেকটা ক্লাসে এটা শেষ হয়ে যাবে, তাহলে আর দুইটা ক্লাস লাগবে আর কি এটাতে, কেমন? নেক্সট ক্লাস একটা, এরপর আরেকটা ক্লাস লাগবে, আর দুইটা ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে পড়ে এবং এই চ্যাপ্টার থেকে আমরা কিছু সিকিউ সলভ করে দিব তোমাদেরকে এরপরে আর কি, মানে দুইটা ক্লাসের পরে, ঠিক আছে? সো আজকে এটুকু পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অংশটুকু দেখব। দুইটা ক্লাস লাগবে, সেই দুইটা ক্লাসের পরে আমাদের সিকিউ প্রশ্ন আমি সলভ করে দেবো, সিকিউ এমসিকিউ সলভ করে দেবো, কীভাবে কোয়েশ্চেন আসতেছে চ্যাপ্টার থেকে সেটা দেখাই দিব। একটু কঠিন মনে হতে পারে চ্যাপ্টারটা, যেহেতু একটু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, কিন্তু ঘুরে ফিরে এক জায়গা থেকে কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, সেই জন্য কেউ অপশন মিস করবে না, অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা। আর 10টা ক্লাস করলে তোমার কিন্তু পুরো কী হয়ে যাচ্ছে, চ্যাপ্টারটা রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেজন্য থ্যাংক ইউ সবাইকে।